আসসালামু আলাইকুম। ফারহানা নাজনীন মিম স্বাগত জানাচ্ছি অপরাজিতা লাইভে। আজকের ডিসকাশন এমন একটা বিষয় নিয়ে যেটা এখন বাংলাদেশের পাবলিক স্পেসে খুবই ভিজিবল। কিন্তু যদি অনেস্টলি বলি তাহলে এখনো এই বিষয়টিকে আসলে যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে না বা হয় না। আমরা দেখছি বাংলাদেশে যখনই কোনো নারী রাজনীতিবিদ, নারী অ্যাক্টিভিস্ট, সাংবাদিক বা পাবলিক ফিগার কোনো ইস্যুতে কথা বলেন, অনেক সময় তা ইস্যু থেকে সরে গিয়ে পার্সোনাল অ্যাটাকে চলে যায়। ক্রিটিসিজম থাকতে পারে, এটা পলিটিক্সের পার্ট, কিন্তু সমস্যা হয় তখন যখন ডিসএগ্রিমেন্টের জায়গায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু হয়। আর এজন্যই আমাদের আজকের টপিক সাইবার বুলিং ও নারী রাজনীতিবিদ, আইন কতটা কার্যকর। অনলাইন অ্যাটাক অনেক সময় শুধু অনলাইনেই থাকে না, এটা মেন্টাল প্রেশার তৈরি করে, ফ্যামিলিতে ইম্প্যাক্ট ফেলে, পাবলিক পার্টিসিপেশন কমিয়ে দেয়, এমনকি রিয়েল লাইফ সিকিউরিটি কনসার্নও তৈরি করতে পারে। আজ এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপু, অপরাজিতায় আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপু, আমি সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো শুরুতেই আমি একটা ব্রডার সেন্সের একটা কোয়েশ্চেন করতে চাই যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে নারী রাজনীতিবিদরা খুব দ্রুত অনলাইন অ্যাটাকের একটা টার্গেট হয়ে যাচ্ছেন। আপনি কি মনে করেন কেন নারী রাজনীতিবিদরা এত বেশি সাইবার বুলিং এর টার্গেট হন? ধন্যবাদ মিম আপা আপনাকে। আমি রাজনীতিটা করতে এসেছি একেবারেই নতুন। জুলাই গণ অভ্যুত্থানে যখন সারা বাংলাদেশের সাধারণ নারীরা, ছাত্রীরা হল থেকে বের হয়ে এসে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে যার হাতে যা আছে একেবারে হল থেকে যখন মেয়েরা বেরিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করলো, তখন কিন্তু আমাদের সবার মনের ভিতর যে ভয়ের শৃঙ্খল ছিল সেটা কিন্তু আসলে ভেঙে গেল। ওই এক রাতের ঘটনা আমাদের সবাইকে প্রচন্ড সাহসী করে তোলে। আমরা তখন ঘর থেকে বের হয়ে এসে, যেই মা, কথাটা আমি অনেক জায়গায় বলি, যেই মা কোনোদিন বাচ্চাকে হয়তো স্কুলে নিয়ে আসা ছাড়া ডাক্তারের কাছেও একা একা যান না, উনিও কিন্তু এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে মেয়েদের জন্য কেউ পানি, কেউ খাবার নিয়ে রাস্তায় নেমে এসে তাদেরকে সাহায্য করেছে। দুঃখজনক ভাবে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থান মানুষকে রাজনীতি সচেতন করেছে ঠিকই, কিন্তু অভ্যুত্থানে নারীদের যে সম্মুখ সারিতে যে ভূমিকা ছিল সেই নারীদেরকে আমরা ধরে রাখতে খুবই ব্যর্থ হয়েছি। তার অনেক বড় একটা রিজন হচ্ছে নারীদের এত বড় একটা অভ্যুত্থানে অংশগ্রহণ করার পরও রাজনীতির মাঠটা আমাদের জন্য একেবারেই মসৃণ না, ইভেন ফ্রেন্ডলিও না, ওয়েলকামিংও না। যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমরা যখন রাজনীতি করতে এসেছি শুধুমাত্র রাজনৈতিক মতভেদ থাকার কারণে রাজনৈতিক নারীদের, সেইটা আমার বিরোধী দলের নারীদের যেমন বুলিং এর শিকার হতে হয়, আমাকে হতে হয়, আমার দলের বন্ধুদের হতে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলের নারীরাই সবসময় এই ধরনের হ্যারাসমেন্টের জন্য সফট টার্গেট হিসেবে আসলে টার্গেটেড হয়, which is very unfortunate. একটা আমরা যেই সমাজে বসবাস করি সেইখানে সব ধর্মবর্ণের মানুষ আমরা একসাথে সহ অবস্থান করি। আমরা যেখানে আমাদের যার যার ব্যক্তিগত মতামত সবকিছুকে পাশে রেখে জুলাই গণ অভ্যুত্থানে একসাথে অংশগ্রহণ করতে পারলাম, সব রাজনৈতিক মতবাদকে বাদ দিয়ে পাশে সরিয়ে রেখে, সেই জায়গাটাতেই আমরা কিন্তু এক থাকতে পারলাম না। শুধুমাত্র রাজনৈতিক ভাবে মতভেদ ভিন্ন হওয়ার কারণে আমরা একজন আরেকজনকে ওই সম্মানের জায়গাটায় ধরে রাখতে পারলাম না। আমরা আক্রমণ করার জায়গায় নারীদেরকে সহজ টার্গেট হিসেবে ছোট করে আমরা রাজনৈতিক ভাবে জিতে যাওয়ার মনোভাব পোষণ করি। আচ্ছা আপু, আরেকটা বিষয় এখন আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই যে অনেক সময় অ্যাটাক গুলো যেটা হয় যে শুধু অ্যানোনিমাস কোনো বট আইডি বা ফেক প্রোফাইল থেকে আসে না, বরং রিয়েল নেম, জেনুইন প্রোফাইল থেকেও আসে। অর্থাৎ যেটা মনে হয় যে মানুষ নিজের পরিচয় নিয়েই ওপেনলি অ্যাবিউজ করছে। আবার আমি স্পেসিফাই করছি না, কিন্তু আমরা যেটা দেখলাম যে দায়িত্বশীল পর্যায় থেকে এটাকে টু সাম এক্সটেন্ট অ্যাপ্রিসিয়েটও করা হয়েছে। সো আপনার কাছে যেটা আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে এই যে একটা ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি সোশ্যাল নরমালাইজেশন অফ অ্যাবিউজের একটা অ্যালার্মিং সাইন কিনা? সবকিছু মিলিয়ে ধরেন অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নানান ইস্যু নিয়ে মানুষের একটা প্রচন্ড রেজ
একটা পরিস্থিতি ছিল, তখন যেটা নিয়ে সুশীল সমাজ খুব বলাবলি করছিল যে এই ছেলে মেয়েদের মুখের ভাষা এমন কেন হবে, তারা এই ধরনের ওয়ার্ডস স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কেন কথা বলবে। কিন্তু সেই জায়গাটা আমার কাছে খুব অবাক লাগে যে তারা তাদের এই অনুভূতি বা এই প্রতিরক্ষামূলক আচরণ এইটার জায়গায়ও এই রাজনীতির আদর্শের ভিত্তিতে নারীদেরকে ভাগাভাগি করে। ধরেন কেউ যদি সরকার দলীয় রাজনীতি করে তার জন্য ট্রিটমেন্ট একরকম, কেউ বিরোধী দলীয় রাজনীতি করলে তার জন্য ট্রিটমেন্ট আরেক রকম। কিন্তু খারাপ ভাষা, খারাপ শব্দ চয়ন এবং আক্রমণাত্মক আচরণ বা মানহানিকর ব্যবহার, এইটা আমার সাথে হলে যেমন আমার দলের কারো খারাপ লাগার ব্যাপার, সেই রকম যেই দল থেকে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে সেই দলের নেতারা যদি, নেতা বলতে আমি নারী পুরুষ মিন করিনি, আমি নেতা বলতে সবাইকেই মিন করেছি। ধরেন আমি নিজেই যখন এই ধরনের একটা ঘটনা আমি নিজেই অপরাধটা করেছি, তখন আমি নিজেই এটা রিয়েলাইজ করেছি এবং আমার দলও কিন্তু এই ধরনের অপরাধকে কোনোভাবে এনকারেজ করেনি যে আপনি অন্য দলের কাউকে, সে যতই অন্যায় করুক, আপনি তার সাথে এই ধরনের হ্যারাসিং বিহেভ বা শব্দচয়ন করতে পারেন না। জি। আমি কিন্তু ইমিডিয়েটলি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই কাজটা অন্য কারোর সাথে কখনো করিনি এবং একেবারে আনকনসিয়াসলি একটা ভুল আমার দ্বারা নিজের দ্বারা হয়েছে, আমি কিন্তু একেবারে সময় নেইনি। আই রিফ্লেক্টেড ব্যাক অন মাই ওন অ্যাকশনস। আমি সেইটার জন্য একেবারে অনলাইনে অন এয়ার সবার সামনে আমি এই বিষয়টা অনুতপ্ত হয়েছি, এটা আমি একেবারে অকপটে বলেছি। ব্যাপারটা হচ্ছে যে ভুল যদি আমি করেও থাকি তাহলে ভুল স্বীকার করে সেটা থেকে সরে আসতে কিন্তু এতে কোনো গ্লানির কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের সমস্যাটা হয়ে গেছে যে রাজনৈতিক নেতারা, তারা এই যে মা বোন শব্দটা বললে এই মা বোনের মধ্যেও আদারিংস আছে। সেটা হচ্ছে ধরেন অমুক দলের নেতা মা বোন বললে খারাপ লাগে কিন্তু প্রধানমন্ত্রী মা বোন বললে ভালো লাগে। কিন্তু দিন শেষে মা বলেন বোন বলেন, নারী একজন মানুষ হিসেবে তার যে একটা সম্মান আছে, এই সম্মানটুকুই একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে দেওয়ার জন্য আপনি যদি প্রস্তুত না হন, সেই মানসিকতা যদি আপনার না থাকে, সেটাই সবচেয়ে বড় দুঃখজনক। এই যে এনকারেজমেন্ট গুলা পায় বলেই, প্রশ্রয় গুলা পায় বলেই কিন্তু রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীরা একজন আরেকজনকে এভাবে বুলিং করে। তারপরে যেই ভাষায় লিখে, মানে আমি উচ্চারণও করতে পারবো না। ধরেন এইটা করে দিচ্ছেন, খুব ভালো হয়েছে, আজকে কট, অমুক কট খাইছে, ওরে একেবারে হ্যান করে দিচ্ছেন, মানে কি বিশ্রী ভাষা। তারপরে শব্দ দিয়ে, ম দিয়ে উচ্চারিত শব্দ, খ দিয়ে উচ্চারিত শব্দ, এগুলো লিখে, এগুলো মানে আপনি ধরেন পিঠ পিছে কাউকে বকাবাদ্য করা, সেটা একরকম, সেটাও খারাপ। কিন্তু আপনি তো অনলাইনে আপনার এই ধরনের কাজের আপনি ফুটপ্রিন্ট রেখে দিচ্ছেন। কালকে আমার ব্যক্তিগত ঘটনাই যদি বলি, যে ধরেন এই গণ অভ্যুত্থানের আগে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু এই রাজনৈতিক মতভিন্নতার কারণে, আমার হাজবেন্ড, আমার বাবা, আমার ভাই, আমার খালা খালু, মানে ধরেন এমন কেউ নাই মনে হয় পরিবারে যারা রাজনৈতিক মামলা, গ্রেফতার, এগুলো অত্যাচারের শিকার হয়নি। এবং যারা সরকারি দলে আছে তারা মানে প্রতিবেশী হওয়ার সূত্রে তাদের অনেককেও এখন এমপি মন্ত্রী আছেন, তাদের এমন অনেককে আছে যে বিভিন্ন সময় আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে পুলিশের অত্যাচার জুলুম থেকে একেবারে দাঁড়িয়ে থেকে সাপোর্ট করার চেষ্টা করেছি, বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু এখন দেখেন আমি একটা নতুন রাজনীতি করতে এসেছি, এখন আমি তাদের আর আপন থাকতে পারলাম না। আমার পরিবার এত ভোগান্তি ভোগার পরও এই জাস্ট বিকজ আমি একজন সিভিল সোসাইটির মেম্বার হিসাবে কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেই প্রোগ্রামে আমার কয়েকজন প্রাক্তন যেটা স্বৈরাচারী সরকারের অংশের যারা সদস্য ছিলেন, আমি যখন রাজনীতি করতাম না তখন উনাদেরকে আমি সম্মান অসম্মান কোনো কিছুই করার আমার প্রয়োজন নেই, তাই না? ওই যে আমি একটা সাধারণ মানুষ ছিলাম, আমি যে কোনো সোশ্যাল প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম, আমি ভলেন্টিয়ারিং করতাম, সামাজিক বিভিন্ন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করতাম, বিভিন্ন ইভেন্টে অনেক মানুষের সাথে দেখা হতো। আমি দেখলাম যে একজন উপস্থাপিকা, আমি ক্লাস 9 থেকে পর্দা করি, হ্যাঁ, এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি। মজার ব্যাপার হচ্ছে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল
আমার ফ্রেন্ডরাই আমাকে, ওরাও ধর্মচর্চা করতো, কোরআন হাদিস পড়তো, পর্দা যে সবাই করতো এরকম না। তা আমরা নিজেরা আলোচনা করতাম যে কোন কাজটা হারাম, কোন কাজটা হালাল, কতটুকু আমি করতে পারবো, কতটুকু করতে পারবো না। ধরেন আমি একেবারে বোরকা পরে চলি না, কিন্তু আমি পর্দাটা করার চেষ্টা করি। আমি তো ক্লাস 9 থেকে পর্দা করি। এখন একজন বোন যিনি উপস্থাপনা করেন, উনার দুপাশে দুজন ভদ্রলোক আওয়ামী সম্পৃক্ত বসে আছেন, সেই ভদ্র মহিলাকে আমার নাম দিয়ে চালিয়ে দেয়া হলো। আমি নিজে 2টা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। আমি নিজেই তো বলি, আমার তো লুকোচুরি করার কিছু নাই, আমি তো চুরি করি নাই। আমার আমার আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আওয়ামী লীগের কোথাও কোনো দলের কোনো জায়গায় কোনো সদস্য পদ ছিল না। আমি জি। ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে আওয়ামী লীগের একটা বেসিক প্ল্যাটফর্ম আছে আইনজীবীদের জন্য, সেটা হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আমি ওই আইনজীবী পরিষদের সদস্য, ফর্ম ফিল আপ করা একেবারে আমাদের যে কোর্টের এন্ট্রান্স পয়েন্ট আছে, ওখানে টেবিল নিয়ে বসে ফর্ম ফিল আপ করে। ওইখানে ওটা ফ্রি সদস্য পদ, সেটাই আমি নেই নাই কোনোদিন, সচেতন ভাবে নেই নাই। আমার পরিবারের মানুষরা রাজনীতি করতে গিয়ে ভুক্তভোগী হয়েছে বলে আমি রাজনীতিটা করিনি। তারপরেও 2টা সোশ্যাল প্রোগ্রামের ছবি নিয়ে আমাকে প্রতিদিন, এই জাস্ট নাগরিক পার্টি জয়েন করলাম ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আত্মপ্রকাশ হলো, মার্চের 3 তারিখ 2025 থেকে এই একটা বছর আমি প্রতি মাসে মনে হয় একবার করে নতুন করে আমাকে তারা আবিষ্কার করে যে আমি নাকি আওয়ামী লীগ ছিলাম। তো দুঃখের বিষয় যে খুদ আওয়ামী লীগের লোকজনও হাসে যে ধরেন যেই প্রোগ্রামে আমি গিয়েছি ওখানে যে আওয়ামী সম্পৃক্ত বা আওয়ামী লীগের নেতা কর্মীদের না ডেকে সিভিল সোসাইটির লোকজনদেরকে ডাকতো, এবং এটা যে তারা ওই সময় তারা এটাকে বলে পাকনামি করছে, এখন বুঝুক মজা। তো এই যে ধরেন আমাদের লড়াইটা তো ছিল স্বৈর শাসনের বিরুদ্ধে, এখন পর্যন্ত আমাদের লড়াইটা কিন্তু স্বৈর শাসনের বিরুদ্ধে, কিন্তু আমরা কি করছি, শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগির কারণে আমরা আমাদের যে বেসিক লড়াইটা, সেই লড়াইটা থেকে সরে এসে মানুষকে এভাবে করে আক্রমণ করছি। আপনি আমাকে কত হয়রানি করবেন? আপনি মানে অনেক সময় আমি মানসিকভাবে অনেক অনেক বেশি বিপর্যস্ত বোধ করিনি এমন না। আমিও তো মানুষ, আমারও কষ্ট লাগে যে আমি সারা জীবন একটা ডিগনিফাইড লাইফ লিড করেছি, কোনোদিন কারো কাছ থেকে 5 টাকা কোনোদিন অন্যায়ভাবে আদায় করেছি কেউ বলতে পারবে না, সাহায্য ছাড়া কারো উপকার ছাড়া অপকার করার চেষ্টা করিনি। কিন্তু আমি কেন এগুলো ভোগ করছি? তখন আবার আল্লাহর সাথে হিসাব করি যে হয়তো আল্লাহ চান আমার ছোট গুনাহগুলো মাফ করে দিতে, এই জন্য মানুষের দ্বারা আমাকে এরকম হ্যারাস হইতে হয়। কিন্তু এই যে ধরেন এই দায় নিয়ে আমি রাজনীতিটা এখনো করছি, এই দায়টা নিয়ে সব সাধারণ নারীদের রাজনীতি করা এবং রাজনীতিতে টিকে থাকা এত সহজ আসলে না। এক্স্যাক্টলি আপু। এখানে আমার যেটা মনে হয় যে আরেকটা সেন্সিটিভ ইয়েট ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় যে নারীদের বিরুদ্ধে যখন অনলাইন অ্যাটাকটা আসে, তখন যেটা হয় যে অনেক সময় পলিটিক্যাল ক্রিটিসিজমের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এবং সেটা খুব দ্রুত স্লাট শেমিং, তারপর ক্যারেক্টার কোয়েশ্চেনিং, অ্যাপিয়ারেন্স নিয়ে মকিং, দেন পার্সোনাল ইনসিনুয়েশন, এই জায়গাগুলোতে চলে যায়। কেউ কি বলেছে সেই জায়গাটার বদলে সে কেমন নারী, তার চরিত্র কেমন, সে কেন পাবলিকে এসেছে, এবং এই যে ন্যারেটিভ ডমিনেটিং এই ব্যাপারটা শুরু হয়। তো আপনি আপু আসলে এখানে কি মনে করেন যে নারীদের বিরুদ্ধে এই স্লাট শেমিং কালচার এত দ্রুত অ্যাক্টিভেট হয় কেন? ওই যে প্রথমেই বললাম, নারীরা সফট টার্গেট, নারীদেরকে আক্রমণ করা সহজ, এবং আপনি যখন রাজনৈতিকভাবে কাউকে প্রতিহত করতে পারবেন না, তখন আপনি কি করবেন, পার্সোনাল অ্যাটাক করবেন এবং তার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চয়েস, সেটা নিয়ে তাকে আক্রমণ করা। এইটা তো ধরেন একজন নারী তার ধর্মকে মেনটেন করবে কিনা সেটা তার চয়েস, ধর্মকে মেনটেন না করাটাও তার চয়েস। একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দল আদর্শ এক হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আপনার রাজনৈতিক মতামতের সাথে বা আপনার সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্ত যদি না মিলে, শুধুমাত্র এইটুকু কারণে আপনি একেবারে ঢালাও ভাবে যেইভাবে আরেকজনকে অপরাধীর কাতারে ফেলে দেওয়ার চেষ্টা, এইটার চেয়ে দুঃখজনক আর কিছু নেই। ওই যে আমার তো ধরেন আমাকে তো, আমি তো পর্দা করে চলি, আমাকে তো আর এই জন্য খারাপ বলতে পারবে না, কিন্তু ওই যে একটা অনুষ্ঠানে একটা ভদ্রলোকের সাথে ছবি তুলেছি, তাতেই নাকি আমি ওই ভদ্রলোকের রাতের সঙ্গী হয়ে গেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার এগুলো দুঃখজনক। এবং রিসেন্টলি যেই ঘটনাটা, নির্বাচনের সময় যদি দেখেন যে যেই মা বোনেরা একেবারে পর্দা মেনটেন করে
একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তারা প্রচারণার কাজে বাড়ি বাড়ি যাচ্ছিল, তারা কিন্তু ভালো কাজ করছিল না। কিন্তু শুধুমাত্র তারা ওই রাজনৈতিক দলের আসলে প্রতিনিধিত্ব করে, এই কারণে এটা লেজিটিমেট হয়ে গেল যে ওই মা বোনদেরকে গায়ে হাত তোলা, তার মুখের কাপড় টেনে নেয়া, তার তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা, অনলাইনে তাদের নামে এআই রিলেটেড ছবি বানিয়ে নানান রকম অপদস্থ করা। এমনকি এখন এসে দেখেন বর্তমান প্রধানমন্ত্রী, তার মেয়ে কতই বা বয়স হবে, হয়তো আমার চেয়ে ছোট বা অনেকের সমবয়সী, সেও তো আপনাদের সহযোদ্ধা না। তার সাথেও যেই আচরণ, যেই বিমাতা সুলভ আচরণ এই বাংলাদেশের মানুষ করছে, এটা তো ভীষণ দুঃখের, ভীষণ লজ্জাকর। বলেন এটা কোনো আমার নিজের দলের বোনদের কথা যদি বলি, এই আমার দলের বোনদের হেন কোনো রাজনৈতিক নেতা কর্মী, হাদি ভাই থেকে শুরু করে কারো এমন কোনো লোক নাই যাদের সাথে তাদেরকে এআই দিয়ে ছবি বানিয়ে নানান রকম তাদেরকে স্লাট শেমিং করা হয়। নুসরাত তাবাসসুম, সে তার নিজস্ব রাজনৈতিক মতবাদ, তার নিজস্ব আদর্শ নিয়ে সে রাজনীতিটা করতে এসেছে। আল্লাহ তাকে সাহায্য করেছে, আল্লাহ চেয়েছেন যে তিনি এমপি হন, তিনি এমপি হয়েছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না, বলেন। গাছের পাতাও কি আল্লাহর ইচ্ছা ছাড়া নড়ে? এখন আপনি তাকে পছন্দ করেন না, কিন্তু আল্লাহ তো চেয়েছে যে উনি ওই জায়গাটায় যাক। আপনি তাকে সমর্থন না করতে পারেন, তাকে আপনি তার কর্মকাণ্ডের জন্য তাকে সাজেশন দিতে পারেন যে বোন আপনি এভাবে না এভাবে চললে এটা আমরা খুশি হই। একটা জনগণের প্রতিনিধির কাছে আপনার এক্সপেকটেশন থাকতে পারে, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার কি ভূমিকা সেটা আপনি বলতে পারেন। বা ধরেন আপনি তাকে একজন জনপ্রতিনিধি হিসেবে তার ব্যক্তিগত চালচলনের ক্ষেত্রেও যদি আপনার মতামত থাকে, সেটাও আপনি বলে থাকতে পারেন যে আমার এটা মতামত, যে আপনি যেহেতু অনেকের আইকন, আপনি এইভাবে চললে মানুষ এটা বেশি খুশি হবে। এটাও কিন্তু ভালোভাবে বলা যায় যদি তারা এটাই মনে করে। কিন্তু তারা কি করলো, মেয়েটা শপথ পড়ে এসে পারলো না, যখন থেকে তার এই এই মনোনয়নের প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে এন্টায়ার সোশ্যাল মিডিয়া তাকে যেইভাবে স্লাট শেমিং করলো এবং যেইভাবে তার নামে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি বানিয়ে তাকে হ্যারাসমেন্ট করলো, এইটা তো কোনো অবস্থাতেই আইনের আওতায় পড়তে পারে না। এবং এই বিষয়টাই আমি বলবো যে রাজনৈতিক মতবাদ যাই হোক না কেন, সেটা যে দলেরই বোন হোক না কেন, তার সাথে যেই আচরণ আমরা করছি, এইটা মানুষ হিসেবে যারাই করে তাদের লজ্জায় মরে যাওয়া উচিত। একটু আগে আপনি প্রশ্ন করছিলেন না যে বট আইডি না রিয়েল আইডি, আপা জানেন আগে সবসময় শুনতাম না যে একটা নির্দিষ্ট দলের নাকি শুধু বট আইডি আছে। আমি যদি আমার ইনবক্স, স্প্যাম বক্স আর আদার্স বক্সটা খুলে দেখাই, এবং যেই আইডি গুলো আমাকে নানান রকম গালমন্দ, হত্যার হুমকি, রেপের হুমকি দিয়ে আমাকে মেসেজ পাঠায়, নানান রকম নোংরা ছবি পাঠায়, ওদের আইডিতে গিয়ে যদি আপনি দেখেন এবং তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের কাদের সাথে ওঠা বসা, এই ছবিগুলো যদি আপনি দেখেন, আপনার না খুবই কষ্ট লাগবে যে মানে ধরেন পরিবারে তো সব রকম রাজনৈতিক মতবাদেরই মানুষ আছে না, তখন মনে হয় যে আমার পরিবারের ওই মানুষটা এই মানুষগুলোর সাথে কি করে চলে। কালকে আমার কাছে খুব মজা লাগলো, এক ভদ্রলোক তার ওই যে আমরা বায়ো লিখি না ফেসবুকে, আমাদের তো একটা বায়ো থাকে, 2 লাইনের নিজের ব্যাপারে লিখি না আমরা নামের নিচে, ওখানে তার নামের নিচে একটা কোরআনের হাদিস, মানে সুন্দর একটা হাদিস লেখা, এবং খুব সুন্দর একটা হাদিস লেখা। আমি দেখলাম ওই ভদ্রলোক আমার নামে একটা পোস্টে খুবই নোংরা ভাষায়, খুবই অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছে। তো আমি তার প্রোফাইলটা যখন দেখতে গেলাম, আমি দেখলাম যে তার প্রোফাইলের প্রথম লাইনেই উনি একটা হাদিস লিখে রেখেছেন। ধরেন ধর্ম বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, এটা কি শুধু অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য? এটা কি নিজের উপর অ্যাপ্লাই করা উচিত না সবার আগে? আচ্ছা, আপু যেটা আপনি বলছিলেন যে একটা বিশেষ দলের বট বাহিনী আছে বলে আমরা আগে জানতাম। তো আমরা তো দেখি যে এখন ওসমান হাদির ছবি আছে, তারা ওসমান হাদির ফলোয়ার্সদেরকেই ভয়াবহ রকমের স্লাট শেমিং করছে। সো এনিওয়ে, আসলে সাইবার বুলিং অনেক সময় শুধু এমন না যে আপনার সাথে আমার মতের বিরোধ হচ্ছে সেজন্য, বরং যেটা মনে হয় যে উইমেনকে পাবলিক স্পেস থেকে পুশ ব্যাক করার একটা চেষ্টা। সো সেখান থেকে যদি আমি নেক্সট কোয়েশ্চেনে যাই, যে আমাদের এক্সিস্টিং যে ল, এই ল কি সত্যি আসলে অনলাইন হ্যারাসমেন্ট থামাতে পারছে বা পারবে?
নাকি আছে, বাট ইমপ্লিমেন্টেশনে এখনো একটা সিরিয়াস রকমের গ্যাপ আছে, যেটা আমরা দেখতে পাই। এখন ভিউয়ার্স এর জায়গা থেকে যদি আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করি, যে অনেকে ভেবে থাকেন যে কমপ্লেইন করলে অ্যাকচুয়ালি কিছু হয় কিনা, তো ভুক্তভোগীরা অনেক সময় অভিযোগ করে যে বাস্তবে কি কোনো রেমেডি আসলে পাওয়ার উপায় আছে, নাকি প্রসেসটাই এতটা স্লো যে স্লো বা কমপ্লিকেটেড যেটাই বলি, বা ডিসকারেজিং, যে অনেকেই আসলে আর এই লয়ের দিকে এগোতে চায় না। আচ্ছা, এই কথাটার উত্তরটাতে আসি তার আগে ওই যে ন্যারেটিভের আলাপটা একটু বলে নেই। ন্যারেটিভ বলে যে মানে বাজারে কয়েকজন মিলে একটা কথা ছড়িয়ে দেয়া এবং সেই কথাটাকে সেই বয়ানটাকে স্ট্যাবলিশ করা, এটার নাকি এটাকে বলে ন্যারেটিভ। ধরেন রাজনীতি করতে এসে এখন অনেক কিছু শিখতে হচ্ছে, তো এই যে ন্যারেটিভ তৈরি করা, এইটাও যে একটা জিনিস রাজনীতির মাঠে একটা বড় অস্ত্র, এটাও একটা মানে এটাও একটা নতুন শেখা আমার জন্য। তো যেহেতু প্রথমে জানতাম না ব্যাপারটা, তো কোথা থেকে আকস্মিকভাবে বিনা দোষে আক্রমণের শিকার হচ্ছি বা আমার বোনেরা শিকার হচ্ছেন, সেটা যে দলেরই হোক, বিএনপির হোক, এনসিপির হোক, জামাতের হোক, যে কোনো দলেরই হোক, এটা বুঝতাম না। তারপর দেখলাম যে নিজের অপরাধকে ঢাকার জন্য বা নিজেদের বিষয়ে কোনো সমালোচনাকে ডাইভার্ট করার জন্য এটা একটা খুব আসলে বুদ্ধিমানের কাজ মনে করেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে এই যে একটা ন্যারেটিভ তৈরি করে দেয়া এর ব্যাপারে তার ব্যাপারে, তাতে করে তারা রাজনৈতিকভাবে তাদের নিজস্ব যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতা থেকে আরেকজনকে ফ্রেমিং করে মনে করেন যে এখান থেকে বের হয়ে আসতে পারলাম বা জিতে যেতে পারলাম। তো এটা মানুষ আলটিমেটলি সাদাকে সাদা কালোকে কালো বোঝার সক্ষমতা সবার না থাকলেও এটা যখন একেবারে ঢালাওভাবে করছে মানুষ, তখন কিন্তু মানুষ ধরতে পারে। এই যে একটু আগে যেটা বলছিলাম যে একটা দলের বট বাহিনী, এইটাও একটা ন্যারেটিভ যে বট বাহিনী একটা দলের আছে। আমি তো নিজেই বললাম না যে ধরেন একটা দলের বট বাহিনী, ওইটা তো আমি শুনে শুনে মানে শুনে শুনে জেনেছি, কিন্তু নিজে যখন শিকার হইলাম তখন দেখলাম যে বট বাহিনী সবাই পালে। তো আদতে বট বাহিনীও না, আপনি রাজনৈতিক সচেতন এবং বিভিন্ন পেশায় কর্মজীবী ভালো ভালো অফিসে চাকরি করার লোকজনও এই ধরনের নোংরা কাজ করে। এখন আইন কি বলে দেখেন, গতকালকে দেখলাম একজন বোন, তাকে হ্যারাস করা যে ব্যক্তিরা তাদের নির্দিষ্ট অফিসগুলোতে অভিযোগ দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছে, এই ধরনের একটা নিউজ এসেছে, which is very appreciating, আর আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, অ্যাটলিস্ট এইটা খুশির খবর যে প্রতিষ্ঠানগুলো নারী বান্ধব হচ্ছে, তাদের সমাজের নারীদেরকে ওন করা শুরু করছে। তো এইটা খুব আশাব্যঞ্জক একটা ব্যাপার। আইনের জায়গাটায় আসি, হতাশার কথাটা একটু পরে বলি। আগে তো নারীদেরকে সচেতন করি যে কি কি আইন আছে, তারা আইনের কি কি ব্যাকআপ পাওয়ার জায়গা থাকতে পারে। বাংলাদেশে আগে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, তো এই ডিজিটাল নিরাপত্তা আইনটার এত অপব্যবহার হয়েছে যে সেই আইনটাকে রহিত করে ইন্টারিম গভর্নমেন্ট একটা অধ্যাদেশ জারি করে সাইবার নিরাপত্তার জন্য, যেটা এপ্রিলের 10 তারিখে পার্লামেন্টের যে ফার্স্ট সেশন, সেই ফার্স্ট সেশনে রাটিফাই করে আমাদের যেটা এখন এসেছে সেটা হচ্ছে সাইবার সুরক্ষা আইন 2026। এই আইনের আওতায় আমরা যে সুবিধাগুলো পেতে পারি সেটা হচ্ছে অনলাইনে যে হয়রানি, ব্ল্যাকমেইল, মানহানিকর কাজ, এই ধরনের কাজগুলোর জন্য আপনি আইনি আশ্রয় পেতে পারেন। কি কি? কারণ কেউ যদি অনুমতি ছাড়া ছবি ভিডিও ধারণ করে এবং সেটা যদি ছড়িয়ে দেয়, যে আমরা যেটা দেখি যে বিভিন্ন ইভেন্টে, কয়দিন আগে একজন সেলিব্রিটির ওয়াইফকে দেখলাম যে একজন সাংবাদিক, মোবাইল সাংবাদিককে উনি বলছেন যে আপনি ফোনটা এভাবে না ধরে একটু দূর থেকে ধরেন। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করা অনুমতি ব্যতি রেখে, এটা তো অপরাধ এবং সেটা আইনের আওতায় আনা হয়েছে। আপনি কারো ছবি ভিডিও ব্যবহার করতে হলে তার অনুমতি নিতে হবে, এবং অনুমতি ছাড়া আপনি যদি এটা অপরাধের করেন সেক্ষেত্রে অভিযোগ করলে আইনের আওতায় তার সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মানহানি আর হয়রানির যে ব্যাপারটা, ধরেন মানহানির এখানে একটা স্পেসিফিক ডিফারেন্স আছে, এটা নিয়ে খুব বারবার কথা হচ্ছে। আমি দেখলাম যে আমাদের হাসান ভাই নামে একজন ভাই আছেন, যিনি ওই পার্লামেন্টে হাঙ্গর নিয়ে একটা কথা উঠেছে, সেইটা নিয়ে উনি একটা কার্টুন প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই কার্টুন প্রকাশ করার কারণে উনাকে তুলে নিয়ে গেল সরকার। তারপর এটা পুরুষ মানুষের হোক, বাট সাইবার অপরাধ, সেই জন্য প্রাসঙ্গিক মনে করছি।
এবং বিবি সওদাকেও কিন্তু সোশ্যাল মিডিয়ার কার্যক্রমের কারণে তুলে নিয়ে যাওয়া হলো। এখন অপরাধ কোনটা সেইটা নিয়ে মানুষকে সচেতন করতে হবে, তাহলে মানুষ বুঝবে যে এইটা অপরাধ, এইটা করেছি বলে আমি অপরাধের আওতায় পড়েছি এবং আমার সাথে এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জনমনে ভীতি তৈরি করা হচ্ছে, সচেতনতার জায়গাটা ক্লিয়ার না করে ভীতি তৈরি করা হচ্ছে। ধরেন কার্টুন প্রকাশ করলো, সেইটা এআই দিয়ে বানানো একটা কার্টুন, কাউকে যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার ব্যাপারে মিথ্যা তোহমত দেয়া হয়, তাহলে সেই ডিফেমেশনের কারণে যদি কারো মানহানি হয়, দ্যাট ইজ কনসিডারেবল অফেন্স। কিন্তু কেউ একটা কথা বলেছেন, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যে পার্লামেন্টে বলেছেন যে নির্বাচন হওয়ার কারণে উনি ঐকমত্য কমিশনে অনেক কিছু মেনে নিয়ে ওনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, গণভোটের কথা রাজি হয়েছেন, এটা তো উনি বলেছেন না। এখন আমি যদি আপনার এখানে এই কথাটা যে আলোচনা করছি বা টক শোতে যদি আলোচনা করি, এই কারণে কি উনি আমাকে তুলে নিয়ে যেতে পারেন? এইটা একটা ক্যাপশন দিয়ে যদি আমি একটা ফটো কার্ড করি, এটা নিয়ে কি আমাকে তুলে নিয়ে যেতে পারেন? এতে কি ওনার মানহানি হয়? উনি তো নিজেই বলেছেন কথাটা, তাই না? তো ধরেন কতটুকু করলে অপরাধ হবে, কোনটা ডিফেমেশন, কোনটা কোনটা কারো বক্তব্যের সমালোচনা এবং যৌক্তিক সমালোচনা, সেইটাকে সেগ্রেগেট করতে হবে। আইন সবার জন্যই সমান হওয়া উচিত। সরকার দলীয় কেউ যদি বিরোধী দলীয় কারো নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা তহমত ছড়ায়, যে যেটা বলেনি সেটা ছড়ায়, এবং বিরোধী দলীয় কেউ যদি সরকার দলীয় কারো নামে যে স্টেটমেন্ট দেয়নি সেটা নিয়ে ফটোকার্ড বানিয়ে ছড়ায়, মিথ্যা ছবি, এআই রিলেটেড ছবি, এই ধরনের জিনিসগুলো ছড়ায়, ছড়িয়ে কাউকে নানান ধরনের বুলিং করে, তার মানহানি করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করে, সেই ক্ষেত্রে তার এই ধরনের হয়রানি করলে সেইটার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এই সাইবার সুরক্ষা আইনের আন্ডারেই। আবার নারী ও শিশুর উপর বুলিং এর যে ব্যাপারটা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আমরা নারীরা সবচেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার হই অনলাইনে। নারীদের অনলাইনে যেভাবে নানান রকম এআই দিয়ে ছবি বানিয়ে নারীদের হ্যারাসমেন্ট করা হয়, ডিপফেক ছবি, ভিডিও বানানো হয়। মানে কালকে আমাকে একজন একটা ছবি পাঠালো, মানে যখন এট দ্য ফার্স্ট গ্ল্যান্স ছবিটা আমি দেখে আমি নিজেই অবাক, মানে মানে ইজ ইট রিয়েলি মি? মানে এমন একটা অবস্থা, আমি একদম রিলেট করে বলতে পারছি বিষয়গুলো। তো পরে দেখলাম যে এটা তো আমিই না, এটা কোথায় সরিষা খেতে সুন্দর একটা ছবি, আসলে সুন্দর ছবিটা সুন্দর, খারাপ ছবি না, কিন্তু মানে সবসময় যে মানে আমি খুবই অবাক হলাম যে এটা কিন্তু একদমই আমার মতো দেখা যাচ্ছে, এআই দিয়ে বানানো ছবি, একটা ডিপফেক ছবি। ধরেন ডিপফেক অনেক খারাপ ছবি বানায়, যেটা দুইটা আইনের আন্ডারে এখন সেটা আসতে পারে। একটা হচ্ছে সাইবার সুরক্ষা আইন 2026, এবং এর আগে এই আইনটা যখন ছিল না তখন পর্নোগ্রাফিক কন্ট্রোল অ্যাক্টের আন্ডারে এই পর্নোগ্রাফিক কন্ট্রোল অ্যাক্টের আন্ডারে এই ধরনের অপরাধগুলো বিবেচিত হতো এবং সেই অপরাধগুলো আমলে নেওয়া হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ধরেন এই জিনিসগুলো আবার এটার পাশাপাশি আরো প্রতিকার পাওয়ার আইন আছে, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন, দণ্ডবিধি আইন। এই আইনগুলোর আন্ডারেও কেউ যদি আপনাকে অনলাইনে থ্রেট করে, হুমকি দেয়, এই যে ধরেন আমরা যেভাবে মানে প্রতিদিন নানা রাজনৈতিক ভিন্ন মত প্রকাশ করার কারণে অনলাইনে মৃত্যু হুমকি পাই, রেপের হুমকি পাই, আমাদের কিন্তু আইনি প্রতিকার পাওয়ার সুযোগ বিদ্যমান আইনের দেয়া। কিন্তু আমি নিজে কি হয় আমার সাথে, যে আমি 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 যদি এইগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নিতে যাই, আমাকে প্রতিদিন থানায় যে বসেই থাকতে হবে, প্রতিদিনই এতই র্যান্ডম এই ঘটনাগুলো ঘটে যে আমাকে প্রতিদিনই হয়তো থানায় গিয়ে বসে থাকতে হবে, যে প্রতিদিন। আচ্ছা আসেন, ধরেন আমাদের একজন কর্মী, উনি এই ধরনের অপসংস্কৃতি অপরাধের উনি ভুক্তভোগী হলেন, তাহলে উনি কি করতে পারেন? সোশ্যাল মিডিয়ার ব্যাপারটায় আসি, যেই আইডি গুলো থেকে এই অপরাধ সংঘটিত হচ্ছে, সেই আইডির যেই আইডি লিঙ্ক এবং পোস্টের লিঙ্ক, এই লিঙ্ক গুলো আপনি স্ক্রিনশট নিবেন বা লিঙ্কের ডিটেলসটা নিবেন, নিয়ে আপনি আপনার অভিযোগ এবং এই যে এগুলো সব স্ক্রিনশটের প্রিন্টেড কপি, এগুলো নিয়ে আপনি থানায় যাবেন, নিকটস্থ থানায় যাবেন। আইন অনুযায়ী, বিদ্যমান আইন অনুযায়ী থানাগুলো কিন্তু আপনাকে সাহায্য করতে বাধ্য। আপনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি সেলও আছে, আপনি ওয়ান্স ইউ ফাইল কমপ্লেইন, পুলিশের সাইবার সাপোর্ট দেওয়ার জন্য এই ভুক্তভোগীরা ওদের একটা পোর্টাল আছে, পোর্টালের নামটা হচ্ছে cybercrime.government
gov.bd। আমি আপনি যদি একটু কমেন্টে পিন করে দেন ইমেল আইডিটা তাহলে হয়তো ভালো হতো। cybercrime.gov.bd। হ্যাঁ, এই পোর্টাল অথবা ওদের একটা হটলাইন নাম্বার আছে। এই দুটোর মাধ্যমে আপনি আপনার যে অভিযোগ সেটা তথ্য প্রমাণ সহ আপনি পুলিশের যে সাইবার সাপোর্ট সেল আছে সেখানে অভিযোগ করতে পারেন। এটা ছাড়াও বিটিআরসি বা হচ্ছে সরাসরি থানায় গিয়েও আপনি অভিযোগ করতে পারেন। প্রথমে তো আপনার আসলে আপনার সাথে যা হয়েছে সেটা সব ডিটেলস, যেই ডিটেলস গুলো লাগবে বললাম। অপরাধীর যদি ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়া আইডি ছাড়াও ফার্দার যদি কোনো তার ব্যাপারে ইনফরমেশন আপনার জানা থাকে, সেই ইনফরমেশনটা, তার ব্যক্তিগত ইনফরমেশন যদি আপনার জানা থাকে সেটা উল্লেখ করে আপনি যথাযথভাবে যদি আপনি অভিযোগ দায়ের করেন, তখন পুলিশের দায়িত্ব হচ্ছে সেইটা নিয়ে তদন্ত করা এবং ইমিডিয়েটলি আপনার সুরক্ষার ব্যবস্থা করা। এটা হচ্ছে বিদ্যমান আইন। যেটা কমপ্লিকেটেড ব্যাপার সেটা হচ্ছে, ধরেন আমাদের যুব শক্তির একজন বড় দায়িত্বশীল একজন বোন, উনি ভীষণ বাজেভাবে, উনি যখন এরকম সাইবার বুলিং এর শিকার হচ্ছিলেন, উনার নামে ডিপ ফেক ভিডিও বানানো হচ্ছিল, তখন উনি যেটা সমস্যায় পড়লেন সেটা হচ্ছে, প্রথম ধাক্কাটা উনি খেলেন পরিবার থেকে। উনার পরিবার থেকে উনাকে বলা হলো যে আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারতেছি না, তুমি এসব রাজনীতি ছাড়ো। এবং সামাজিক ভাবে আমরা যারা রাজনীতি করি, রাজনীতিটাকে মানুষ প্রচন্ড নোংরা ভাবে এই ধরনের আচরণের কারণে। এবং স্বাভাবিক পরিবার, ধরেন আমার পরিবারের কম আর বেশি সবাই সরকার দলীয় বিরোধী দলীয় রাজনীতির সাথে জড়িত বলে আমার রাজনীতিটা নিয়ে হয়তো তারা প্রশ্ন করে না। কিন্তু সাধারণ পরিবার কিন্তু রাজনীতিকে নোংরাই মনে করে। নোংরা এই জন্যই মনে করে কারণ আমাদের জন্য, নারীদের জন্য রাজনীতিটা এভাবে কঠিন করা হয়। তো ওই বোন যখন প্রতিকার চাইতে আসলো, বললো যে আপু আমি তো সমাজে মুখ দেখাইতে পারতেছি না, আমার নামে এত বাজে বাজে ছবি বানাচ্ছে, আমি কয়জনকে যাই বলবো যেটা মিথ্যা ছবি। তখন আমরা সেইগুলোর তথ্য নিয়ে থানায় গেলাম জিডি করতে। আমি নিজে ব্যক্তিগতভাবে থানায় নিয়ে গিয়েছিলাম ওকে। থানা থেকে আমাদেরকে 2টা ধমক দিয়ে বললো এটা এমনি হবে না, তেমনি হবে না, এমনি নিয়ে আসেন, তেমনি নিয়ে আসেন। আমি কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে, আপনি পুলিশের কাছে গিয়ে কখনো বলবেন না আপনার আইনজীবীতে, নগদ একটা ইগো কনফ্লিক্ট হয়ে যায়। তো তো আমি রাজনৈতিক পরিচয়ও যাই নাই, আইনজীবী পরিচয়ও দিতে চাই নাই। শুধু বোনের সাথে মোরাল সাপোর্ট হিসেবে, আইন তো আমি জানি যে কতটুকু কিভাবে লেখা উচিত, রাজনৈতিক পরিচয় দিয়েও সুবিধা নিতে যাওয়ার চেষ্টা করিনি, কিন্তু বোনের সাপোর্ট হিসেবে গিয়েছিলাম। আমাকে যেভাবে হাইকোর্ট দেখানো হলো, তো কি কি নিয়ে যেতে বলা হলো, তখন আমি আমার বোনকে বললাম যে তোমার সাথে তো এই তথ্যগুলা আসলে এই মুহূর্তে অ্যাভেলেবল নাই, আমার মনে হয় লেটস অর্গানাইজ ইট এন্ড দেন কাম এগেন। তখন আমরা ওখান থেকে অত রাতে আমরা ফেরত আসলাম, তারপরে সেই সমস্ত কাগজপত্র তথ্য সব জোগাড় করে আমরা আবার গেলাম। ওনারা এত অনুৎসাহী, এত বিরক্ত, যে মানে ওনাদের মানে মনোভাবটা বা আচরণটা এরকমই যে আপনি কিছু করছেন কিনা, নাইলে আপনার নামে এগুলো কেন করবে, আপনি কিছু বলেছেন কিনা, আপনি কিছু অপরাধ করেছেন কিনা, না হলে আপনার নামে এগুলো কেন হচ্ছে। এই যে ধরেন নারীর প্রতি একটা অটো নেগেটিভ মেন্টালিটি সমাজ থেকে, আমরা সমাজের মানুষ, আমাদের যারা রক্ষাকর্তা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কাছ থেকে আমরা যে নেগেটিভ অ্যাটিটিউডটা পাই, তাতে করে তো আমাদের মনোবল নষ্ট হয়ে যায়। বলেন, নারীরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে না, ধরেন ঘরের মধ্যেও, ধরেন শ্বশুর বাড়িতে একটা মেয়ের সাথে কি বাপের বাড়ির কেউ থাকে, নিজস্ব কেউ থাকে? সে যখন একটা যন্ত্রণার শিকার হয়, একটা অত্যাচারের শিকার হয়, সে পুলিশের কাছে গেলে পুলিশ যখন বলে প্রমাণ দেন, আমি আমার মানসিক নির্যাতনের প্রমাণ কোথা থেকে আনবো? আমার সাথে কে ছিল যে দেখেছে যে আমার বাড়ির লোকেরা তারা আমার সাথে কি করছে? তো এই যে দুঃখজনক যে আমাদের সিস্টেমটাই খারাপ, এই সিস্টেমটার কারণেই আমরা বোন হয়ে বোনের পাশে দাঁড়াতে চেয়েও আমরা বাধার গ্রস্ত হই। তো এই মুহূর্তে প্রতিকারের রাস্তা আছে, রাস্তাটা বলে দিলাম। সহজ হবে যদি আমরা অভিযোগ করতে যাওয়ার সময় আমরা এই যেই তথ্য প্রমাণ গুলো প্রয়োজন, এগুলো একবারে গুছিয়ে নিয়ে যাই। কারণ আপনি একবার যখন ওখানে গিয়ে ডিসকারেজ হবেন, এটা কিন্তু একটা পদক্ষেপ নেওয়াটা অনেক বড় মনোবলের ব্যাপার। ওই মনোবলটা যখন একবার নষ্ট হয়ে যায়, আর একবার কিন্তু আর ফিরে আবার যে অভিযোগটা করা যায় না, এটা বাস্তবতা। ধরেন আমি ওই বোনের সাথে ছিলাম, সাহস দিয়েছি যে এই কাজটা করো। তারপরে অবশ্য উনার অনলাইনে উনার নামে যতগুলো পেজ থেকে এই কাজগুলো করা হয়েছে, যেগুলো আমরা দুজনে মিলে সেগুলো আইডেন্টিফাই করে এই তথ্যগুলো দেওয়ার কারণে আমার বোন
এই কাজটা করতে পেরেছে এবং আইডেন্টিফাই করেছে যতটা সম্ভব, ওনারা সাহায্য করেছেন। এবং বেশ কিছুদিন উনি মানে এই ধরনের বুলিং এর ওই যেই কন্টেন্ট গুলা ছিল অনলাইনে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু পরবর্তীতে উনাকে যেই হুমকি ধমকি এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করার হুমকি দেওয়া হলো, সেই নিরাপত্তাহীনতার যে মানসিক ঝুঁকি বা একেবারে ফিজিবল থ্রেট, সেই থ্রেটকে উপেক্ষা করে উনি রাজনীতি কিন্তু খুব বেশি আর কতটুকু করতে পারবেন এটা একটা কঠিন বিষয়। এই ধরনের হুমকি এবং এই ধরনের অনিরাপদ পরিবেশ কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করছি এবং এইটা ফেস করে রাজনীতিতে টিকে থাকার জায়গায় আমি যেমন আমার ভাই বোনদেরকে বলি, আমার পরিবারকে বলি যে আমি কিন্তু যে কোনো সময় মরে যেতে পারি, কারো কোনো দাবিও রেখো না, আর জীবনে অন্তত পক্ষে মনুষ্যত্বটা নষ্ট করো না কেউ। বেঁচে থাকলে বাঁচার মতো বাঁচবো, বীরের মতো বাঁচবো। আপোষ করে, নীতির সাথে আপোষ করে হোক বা অন্যায়কে সমর্থন করে অপরাধীকে সহযোগিতা করে এইভাবে যাতে আমরা না বাঁচি। তো এইটাই তো। এক্সেলেন্ট। আমাদের একজন দর্শক রিতুন হোসেন, উনি কোশ্চেন করেছিল যে সাইবার বুলিং হলে ফার্স্টে কি করা উচিত। সো দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো আপু, আমি যদি একটু ফেক আইডির প্রসঙ্গে আসি, যে যে বট অ্যাকাউন্ট, ফেক আইডি, এরপরে নিউলি ক্রিয়েটেড অ্যানোনিমাস প্রোফাইল, এই সব কিছু ব্যবহার করে এখন যে একটা টার্গেটেড হ্যারাসমেন্ট, আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের যারা নারী সংসদ সদস্য, এটা কোনো দল স্পেসিফাই করছি না আমি, এদের মধ্যেও খুব নিট অ্যান্ড ক্লিন ইমেজের কিছু মানুষজনকে নিয়ে এই যে বট আইডি থেকে উদ্ভট ফটো কার্ড, ভিডিওস, এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। সো এই হ্যারাসমেন্টটা আসলে রিয়েলিস্টিক্যালি কতটা কন্ট্রোল করা পসিবল? এইখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে সামাজিক যোগ মাধ্যম ব্যবহার করেই তো এই ধরনের ফেক আইডি দিয়ে এই মিথ্যা কথাগুলো ছড়ানো হয়, কাটপিস ফটো কার্ড, কাটপিস অডিও রেকর্ড। হ্যাঁ, তো যারা করে তারাই আবার এটা নিয়ে বেশি কথা বলে। আমরা বলতে চাই কিন্তু আমরা আটকে যাই। কিন্তু যারা এই কাজগুলোর পিছনে মানে বেশি করে থাকে যারা, তারাই আবার বলে যে তাদের ব্যাপারে মানে আমার দুঃখ লাগে যে এই যে এই জিনিসগুলো হচ্ছে, একজন বোন নিদেন পক্ষে আর কিছু না হোক, একজন মানুষ এটা চিন্তা করে না যে আজকে যে আমার বোনের সাথে এটা হতে পারে, আমি অন্য আরেকজনের সাথে করছি, এই চিন্তাটা কারো মাথায় আসে না। কারণ মানুষ আসলে মনুষ্যত্ব হারিয়েছে এবং মূল্যবোধ হারিয়েছে। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এটা খুবই অ্যালার্মিং। এবং দুইটা তিনটা জায়গায় আমি একেবারে স্পষ্টভাবে বলতে চাই যে প্রতিকারের জায়গায় যদি আমরা আলাপ করি, আইনি প্রতিকার কি হতে পারে সেটা তো বললাম, যে আইডি গুলো যদি আমি রিপোর্ট করি আমাদের বাংলাদেশ পুলিশের সাইবার সেলে, তখন ওইটা একটা প্রতিকারের ব্যাপার আছে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপনি কিভাবে প্রতিকার পেতে পারেন সেটা নিয়ে একটু আলাপ করতে পারি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেগুলোকে ব্যবহার করে এই ধরনের ফেক আইডি একেবারে দেখবেন যে কি গালাগালি করে যে আইডি গুলো, সেগুলো দেখবেন যে মানে 90% হয় হচ্ছে একদম সদ্য নতুন করা আইডি, নিজের নাম নাই, ছবি নাই, একটা ইমেল আইডি তো যে কেউ চাইলেই খুলে ফেলতে পারে। একইভাবে আবার সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা অ্যাকাউন্ট যে কেউ চাইলেই খুলে ফেলতে পারে। শুধুমাত্র ভেরিফাইড আইডি যদি কেউ চালাতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনার আইডেন্টিফিকেশনের প্রুফ লাগবে। আদারওয়াইজ তো আইডেন্টিফিকেশনের প্রুফ লাগে না। যার যা খুশি, অবুঝ মন, ভালোবাসি তোমায়, এরকম আইডি খুলে ফেলে। তো এই আইডি গুলো দিয়ে দেখবেন এই ধরনের কাজগুলো হয়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ধরনের আইডি গুলো, এইটা না, আমরা নারীরা রাজনীতি যারা করছি, আমি গতকালকেই একটা প্রোগ্রামে আমাদের বিরোধী মতবাদের যে রাজনৈতিক নারীরা আছেন তারা আর আমরা একটা কথায় বলে একমত হলাম যে আপনারা আমাদেরকে, নারীদেরকে রাজনীতিতে যতই পিছিয়ে রাখতে চান, নারীদের মূল্যায়ন এবং নারীর নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক নারীরা কিন্তু এক থাকবে। এই আওয়াজটা আমরা তুলেছি। আমরা যারা নতুন প্রজন্ম রাজনীতি করছি, আমরা কিন্তু এই আওয়াজটা তুলেছি। সুতরাং আমি দেখলাম যে ধরেন এই যে আমাদের এখন স্টেট মিনিস্টার শামা ওবায়দ আপা, উনি কিন্তু একটা প্রোগ্রামে একমত হয়েছেন যে আমরা একটা সব রাজনৈতিক দলের বোনরা মিলে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো, যে অন্তত পক্ষে আমার দল হোক আর আপনার দল হোক, কোনো বোনের ব্যাপারে এই ধরনের কাজ সোশ্যাল মিডিয়াতে হলে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াতে পারি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
রাজনৈতিক বোনেরা মিলে যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে এই যে এই ধরনের এইটাও করতে পারি, অথবা ভাইরাও সাহায্য করতে পারেন। মূল কাজটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, ধরেন ফেসবুকের যে পোস্টটা বা যে কমেন্টটাতে এই ধরনের ফেক আইডি ইউজ করে আরেকজনকে হ্যারাস করা হচ্ছে, আপনি ইমিডিয়েটলি রিপোর্ট করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আইনজীবী হিসেবে কাজ করার কারণে কিছু ইন্টারনাল রেগুলেশন নিয়ে জানার সুযোগ হয়েছে, যেহেতু সাহায্য করতে গিয়েছিলাম। তখন যেটা দেখলাম সেটা হচ্ছে ওনারা কয়েকটা প্রক্রিয়া ফলো করে এই যে কাউকে হ্যারাসমেন্টের জন্য প্রোটেকশন দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার যে নিজস্ব নিয়মগুলো কি। একটা হচ্ছে ওনারা স্বয়ংক্রিয় একটা পদ্ধতি, এআই জেনারেটেড একটা পদ্ধতি ইউজ করে, যেটা এআই মানে কেউ যদি রিপোর্ট করে, মানে অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে, তখন এআই ইউজ করে আপনার নামে এই যে ধরেন অনেক সময় অনেকে দেখবেন নুডস ছাড়ে, মানে পর্নোগ্রাফিক ভিডিও ছাড়ে, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো নিজেরাই এআই দিয়ে আইডেন্টিফাই করে স্টপ করে দেন। কিন্তু অনেক কিছু আছে যেগুলোকে তারা এমন ভাবে এডিট করে যেগুলো আদতে এআই ডিটেক্ট করতে পারে না। অনেক প্রোপাগান্ডা আছে, অনেক ধরনের হ্যারাসমেন্টের ইস্যু আছে যেগুলো এআই ডিটেক্ট করতে পারে না, যেগুলো অ্যাকচুয়ালি কি। তখন আপনি যদি রিপোর্ট করেন, তখন ধরেন একটা হেটফুল স্পিচ হোক বা একটা হ্যারাসমেন্টের ইস্যু হোক, বুলিং হোক, এই জিনিসটা যখন আপনি রিপোর্ট করেন, তখন তারা সোশ্যাল মিডিয়া যেটা করে, সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করলে তারা যেই কমিউনিটি, ধরেন বাংলাদেশি কমিউনিটি আলাদা, বাংলাদেশি কমিউনিটির আইন কানুন আলাদা, ইন্ডিয়ান কমিউনিটি আলাদা, ইউকে কমিউনিটি আলাদা, বিভিন্ন দেশের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড আলাদা এবং তাদের আইন কানুনও আলাদা। তো যেই দেশের আইন কানুন যেমন, সেই দেশের সেই আইনের ভিত্তিতে মানে ওই আইনের আওতায় যেটা অপরাধ, সেইটাকে তারা কমিউনিটি স্ট্যান্ডার্ড হিসেবে একটা রেগুলেশন ক্রিয়েট করে। ধরেন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড যখন আমরা প্রিপেয়ার করে হেল্প করতে গিয়েছি, তখন আমাদেরকে বিদ্যমান যে আইন, সেই আইনের আওতায় ওই কমিউনিটি স্ট্যান্ডার্ডের রেগুলেশন গুলো সেট করতে হয়েছে। তাহলে আপনি যখন ফেসবুকে ধরেন আমার নামে একটা কথা ছড়ালো বা আপনার নামে একটা কথা ছড়ালো, মিথ্যা কথা হোক, তো আপনার নামটা ব্যবহার করলো না বা শব্দের মাঝখানে মানে ধরেন কথাটা এমন ভাবে বললো বা ছবিটা এমন ভাবে দিল, তাতে করে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে রেগুলেশন, সেই রেগুলেশনের মধ্যে পড়লো না। তারা তখন বলে দিবে যে উই ডো নট থিঙ্ক যে এটা রেগুলেশন ভায়োলেট হয়েছে। তার মানে কি আমার আইনের আরো বেশি ফার্দার এক্সপ্লেনেশন দরকার, আইনের ভেতরে এক্সপ্লেনেশনটা থাকা উচিত একেবারে ডিটেইল, যাতে করে আমরা রেগুলেশনের মধ্যে এই আইনটাকে কভার করতে পারি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আছেন তারাও আমাদেরকে হেল্প করতে পারে যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে নির্দেশিকাটা, সেটা যাতে মোর এলাবোরেটেড হয়। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ধরেন ফেসবুকের তো বাংলাদেশে কোনো অফিস নাই, ধরেন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, এদের তো বাংলাদেশে অফিস নাই, হোয়াটসঅ্যাপ ওদের আছে ধরেন ভারতে অফিস। এখন বাংলা ওরা, আমি আমি জানি না বাংলা ওরা কতটা এআই দিয়ে ডিটেক্ট করতে পারে। একটা ধরেন বাংলা খারাপ শব্দ, বর্গীয় শব্দ বা বর্গীয় শব্দ, এই শব্দটার মাঝখানে দুইটা তিনটা স্টার স্ল্যাশ এইভাবে করে দিয়ে দিয়ে একটা খারাপ একটা শব্দ একজনের ব্যাপারে লিখবে বা খারাপ একটা কথা লিখবে, কিন্তু ওইটা তো ফেসবুক ডিটেক্ট করতে পারে না। তখন সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি 20, 25, 50 জন মিলে আমরা ওই স্পেসিফিক জিনিসটা যে অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যায় সেটা রিপোর্ট করি, দ্যাট ইজ সামথিং দ্যাট ক্যান বি সর্টেড আউট, দ্যাট ইজ হাউ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি দেখেছি, যখন আমি ফেসবুক ঘাটছিলাম মানে যে প্রাইভেসি সেটিংস গুলো, তখন দেখলাম যে কিছু কিছু শব্দ আপনি অটো রেস্ট্রিক্ট করতে পারেন। ফেসবুকের একটা জায়গায় দেখলাম কিছু কিছু শব্দ আপনি অটোমেটিক রেস্ট্রিক্ট করতে পারেন, যে ওই শব্দ দিয়ে আপনাকে এখানে কমেন্ট করা হলে অটোমেটিক ওই কমেন্টটা বাতিল হয়ে যাবে বা ওই প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো ওই কাজটা আমি ওই যে বললাম না যে কিছু খারাপ শব্দ যেগুলো রাজনৈতিক নারী হিসেবে ওন করেছি, কর্মের দ্বারা না, শুধুমাত্র রাজনীতি করতে আসার কারণে এই শব্দগুলো উপহার পেয়েছি, ওই শব্দগুলো রেস্ট্রিক্ট করেছি। কিন্তু তারপরে ওই যে বললাম না, এরকম নানান রকম সাইন টাইন দিয়ে, স্ল্যাশ ইউজ করে, স্টার ইউজ করে, নানান জোড়াতালি দিয়ে ঠিকই আবার এসে ওই ফেক আইডি দিয়ে এগুলো বলে। তো আসলে আমাদের ইউনিটিটাই হচ্ছে মেইন, সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। এই যে আজকে আপনি আর আমি যে কথাগুলো বলছি, অনেকেই হয়তো এই কথাগুলো জানেন বা একটু গুগল করলেই হয়তো জানতে পারবেন। আমি খুব জ্ঞানগর্ভ কথা বলছি এরকম না, বা এমন কথা বলছি না যেটা অনেকে জানে না। জাস্ট বিকজ আমরা এই জিনিসটা কেন আলোচনা করছি সচেতনতা বৃদ্ধির জন্য। আমরা এক বোন আরেক বোনকে যদি সাহায্য করার জন্য সচেতন থাকি এবং
ধরেন আপনার সাথে একটা অন্যায় হয়েছে, আপনার আমাকে বলতেও হবে কেন? আপনি তো নিজে থেকেই সেটার বিরুদ্ধে একটা রিপোর্ট এমনি দায়ের করতে পারেন। নিজের ব্যক্তিগত একটা চিন্তা চেতনার জায়গা বা সম্মানবোধের জায়গা থেকে আপনি যখন আরেকটা বোনের সাথে খারাপ হচ্ছে দেখবেন, আপনি নিজ থেকেই তাকে উম সাহায্য করার জন্য একটা রিপোর্ট করতেই পারেন। তো এই জায়গাটায় যদি আমরা বোনরা একতাবদ্ধ থাকি, ওই ইউনিটটা আমাদেরকে হেল্প করবে। আপু আমরা প্রায়ই হচ্ছে এখন যেটা দেখি যে ডিজিটাল সিকিউরিটি ল এটা নিয়ে স্বৈরাচারের আমলেও আমরা অনেক ডিবেট করেছি, এখনো ডিবেট চলছে। আলটিমেটলি আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যে আমরা হয়তো একটা ভালো কোনো দিকে যাচ্ছি, আল্লাহ নোজ আসলে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি। তো আপনার চোখে আসলে এক্সিস্টিং যে ল এটা কি সোশ্যাল মিডিয়া অ্যাবিউজের কোনো ইভলভিং প্যাটার্ন, বিশেষ করে আমি যদি বলি যে এই যে কোঅর্ডিনেটেড হ্যারাসমেন্ট, ফেক আইডি অ্যাটাক, তারপর হচ্ছে স্লাট শেমিং, এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য কি এক্সিস্টিং ডিজিটাল সিকিউরিটি লটা ইনাফ, এটা কি আপডেটেড? আগে যে আইন ছিল, ধরেন এখন সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট যেগুলো হয় সেগুলো হয় হচ্ছে এআই দিয়ে ভিডিও বানায়, ছবি বানায়, ডিপফেক্স বানায়। হ্যাঁ, আগে তো এআই ছিল না। হ্যাঁ, বা থাকলেও মানুষ কতটা ব্যবহার সহজলভ্য ছিল জানি না। এখন তো এআই দিয়ে যা খুশি তা করা খুব সহজ। তো ওইটা বাংলাদেশি বিদ্যমান আইন দ্বারা কাভার্ড হতো না। কিন্তু এই যে বললাম যে সাইবার সুরক্ষা আইনে কিন্তু এই যে এআই ব্যবহার করে ডিপফেক বানানো এবং নানান ধরনের হ্যারাসমেন্ট গুলাকে এই আইনটা কাভার করে। তো আপনার ওই আইনের আন্ডারে এই ইস্যুগুলার এগেনস্টে প্রতিকার চাওয়ার সুযোগ আছে। প্রতিবন্ধকতা দুইটা, একটা হচ্ছে আপনার প্রতিকার চাইতে যাওয়ার মনোভাব বা সেই সাহস সেটা আছে কিনা, আর আরেকটা হচ্ছে যে আপনি যেখানে যার কাছে প্রতিকার চাইতে যাবেন সে যদি আহ আপনাকে সহযোগিতা না করে, প্রতিকারটা আপনি কার কাছে পাবেন? ধরেন আমার সাথে যারা অন্যায় করে তারা যদি সরকারি দলের হয়, তাহলে সরকারের আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনী আমাকে কতটা সাহায্য করবে? আচ্ছা আপু, আমরা মোটামুটি শেষের দিকেই আছি। আমাদের একজন দর্শকের একটা কোয়েশ্চেন আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি। উনি জানতে চাচ্ছেন আপনার কাছেই যে সাইবার বুলিং এর ক্ষেত্রে নিজে নিজেকে কিভাবে কাউন্সেলিং করেন, আবার অন্যদের ক্ষেত্রে কি কি পরামর্শ দিবেন? আচ্ছা, আমি একদম নিজেকে কিভাবে কাউন্সিলিং করি বলি। আমার যখন অনেক মন খারাপ হয়, আমি আমি একটা মিক্সড কালচারাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি থেকে আসছি। হ্যাঁ, আমার ফ্যামিলিতে একেবারে রাইটিস্ট মেন্টালিটির মানুষ আছে, একেবারে লেফটিস্ট মেন্টালিটির মানুষও আছে। তো আমি আমি মানে আমার মনে হয় আমার মেন্টালিটি ইজ আ ব্লেন্ড অফ বোথ। আমি সমতার রাজনীতিতে বিশ্বাস করি, আমি সাম্যের রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু আমি আবার অনেক ধার্মিকও। মানে আমি আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি। তো ওই জন্য বলতে পারছি যে বামপন্থীদের আইডিওলজিটা আমার কাছে অনেক বেশি মানে সমতার মনে হয়, সাম্যের মনে হয়, মানে ন্যায্যতার মনে হয়। আবার ডানপন্থীদের রাজনীতিটা আমার কাছে মনে হয় যে না, উনারাও ঠিক উনাদের জায়গায়। আর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকেও আমি মনে করি যে হ্যাঁ, আল্লাহর আহ যেই বিধান সেইটাও তারা তাদের মতো করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেটাকেও আমার ঠিকই মনে হয়। তো আমি যেই কাজটা করি, আমি আমার ব্যক্তিগত অবস্থানটা ব্যক্ত করলাম এই কারণে যে আমি কি করি আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে। আমার যখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় তখন আমি নামাজ পড়ি প্রথম। আর কোরআন শরীফটা খুলে বসি। তো অর্থ পড়ি। যখন অর্থসহ কোরআন শরীফটা পড়ি, ধরেন র‍্যান্ডম একটা পেজ উল্টে যখন আমি অর্থটা পড়ি, আমার কাছে মনে হয় ঠিক ওই লাইনটা ওই মুহূর্তে আমার এই কষ্টের উত্তরটাই এই লাইনে লেখা আছে। এইটা একটা পদ্ধতি। অনেক সময় মেডিটেশন করি, বই পড়ি, গান শুনি। যেই জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা থেকে কিছুক্ষণ নিজেকে বিরত রেখে অন্য কাজে মনোযোগ দিই। আর সারা জীবন আমার জন্য যেটা সবচেয়ে বেশি হেল্প করেছে, যেকোনো খারাপ পরিস্থিতিতে, সেটা অনলাইন সাইবার বুলিং বলেন বা যেকোনো জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে আমি যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে আমি পৃথিবী একদিকে, পৃথিবীর সব সমস্যা একদিকে, আর আমার কাজ একদিকে। আমি কখনোই আমার কাজ নষ্ট করার না হোক সেটা আমি খেয়াল রাখি। ধরেন আমার সাথে অনেক অনেক খারাপ একটা কিছু হচ্ছে, আমি ভীষণ মানে আমি অনেক কেঁদেছি হয়তো, কিন্তু যে মুহূর্তে আমার কাজের একটা কল আসবে আমি চোখটা মুছে উঠে বসে আমি কাজে মনোযোগ দিব। কাজটা শেষ করে তারপর আবার কাঁদতে বসবো হয়তো। তো ওইটা আমাকে অনেকটা মানে
একদিনে তো ওভারনাইট তো আমি এটা করতে পারিনি। আমি উইথ টাইম আমি নিজের সাথে এই লড়াইটা শিখেছি। এখন আরেকজনকে যদি পরামর্শ দিতে যাই, হ্যাঁ, আমি কখনোই বলি না যে আপনি কারোর সাথে অন্যায়ের সাথে আপোস করেন। আপনার সাথে যখন অন্যায় হবে, আপনি অবশ্যই সেই অন্যায়ের বিরুদ্ধে আইনি প্রতিকার আপনি চাবেন। আমি যেটা বলেছি যে সরকার দলীয় কেউ অন্যায় করলে আপনি প্রতিকার পাবেন কিনা, আপনার সাহায্য কেউ করবে কিনা, বাট আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনি যখন আওয়াজ তুলতে থাকবো, আইনি প্রতিকার চাইতে থাকবো, তখন আস্তে আস্তে সিস্টেমটা ঠিক হবে। আমরা যত চুপ করে থাকবো ততই আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু নিজ দলের মানুষও কিন্তু এই ধরনের ঘটনাকে খুব একটা গুরুত্ব দেয় না। আচ্ছা, মেয়ে মানুষের ইস্যু, এরকম একটা অগুরুত্বপূর্ণ বিষয়। নারীদেরকে প্রোটেকশন দেওয়ার যে ব্যাপারটা, তো ওইটা আপনার নিজের প্রোটেকশনের জন্য আপনার নিজের রাজনৈতিক দলের সবাইকে নিয়ে হোক বা না হোক, আপনি নিজে আইনের প্রতিকার অবশ্যই চাবেন। এটা আমার প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে সবকিছু পড়ার আর দেখার দরকার নাই। আমি সবকিছু পড়ি না, দেখি না, কারণ আসলে এভাবে বাঁচতে পারবেন না। আপনার নিজস্ব চিন্তা ভাবনা সেটা ঠিক কিনা সেটা নিজের সাথে বিবেচনা করবেন। সেটা যদি ঠিক মনে করেন তাহলে আপনি সেটাই ফলো করবেন। কারো কথা বা কারো কিছুতে আপনার জীবনের কোনো কিছু পরিবর্তন হবে না। আপনার জীবনের পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। আপনি যদি আয়নার সামনে দাঁড়াতে পারেন তাহলে আপনি ঠিক আছেন। আর যদি আয়নার সামনে দাঁড়াতে না পারেন, আপনাকে আরেকটু ঠিক হতে হবে। অসংখ্য ধন্যবাদ হুমায়রা আপু। আমি জানি আপনি আপনার প্রফেশন এবং পলিটিক্যাল এঙ্গেজমেন্ট প্লাস আরো অনেক কিছু আছে, এই জায়গাগুলোতে ভীষণ ব্যস্ত একজন মানুষ, তারপরও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অপরাজিতার পক্ষ থেকে এগেইন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এই যে আপনাদের সাথে কথা বললেও কিন্তু দিস ইজ অলসো ভেরি হিলিং আর কি। মানে এই যে এই নিজেরা যখন আলাপ করি, এটাও কিন্তু হিলিং এর একটা প্রসেস। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। প্রিয় দর্শক, আজকের ডিসকাশন থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে সাইবার বুলিং শুধু একটা অনলাইন নেগেটিভিটি না, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি, এটা উইমেন্স ভয়েস, পলিটিক্যাল পার্টিসিপেশন, ডিগনিটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি সব কিছুর সঙ্গে খুব ডিরেক্টলি কানেক্টেড। সো আপনারা যদি মনে করেন ডিসকাশনটা ইম্পর্টেন্ট, অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের মতে অনলাইন অ্যাবিউজের বিরুদ্ধে সবচেয়ে ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি হতে পারে। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অপরাজিতার নতুন কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।